আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি নরে ইশক। লিখেছেন তুরাঙ্গানা। পর্ব সংখ্যা 18। কে তুমি? ব্লাডওলফ। মুহূর্তের ব্যবধানে চারপাশে হাই ভোল্টেজ আলোগুলো একসাথে জ্বলে উঠল। আশঙ্কিক তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে যায় সেখানে উল্টে ঝুলে থাকা চারজন ব্যক্তির। চোখের পলক স্বাভাবিক হতেই তাদের সামনে দৃশ্যমান হলো 5টি অবয়ব, যারা হিংস্র রুদ্রী মূর্তির ন্যায় স্থিরভাবে দাঁড়িয়ে আছে। মাঝখানে দাঁড়িয়ে আছে সংকেকে, ওরফে ব্লাডওলফ। তার এই ব্লাডওলফের নামের পেছনেও কিঞ্চিত রহস্য আছে। ইতালিতে সে যে কেবল একজন প্রফেশনাল ফেরারি রেসার, অ্যাডজাক্ট সেওসিওলজিস্ট প্রফেসর, ব্ল্যাক ভেইনের লিডার কিংবা রকস্টার হিসেবে নিজের পরিচিত গড়েছে, বিষয়টি ঠিক তেমনটা নয়। স্বাভাবিকভাবেই একজন মানুষ এত কিছুতে নিজেকে উপস্থাপনা করার জন্য কিছু বিশেষ কৌশল অবলম্বন করতে হয়। সেটা কখনো ভালো হতে পারে, আবার কখনো খারাপ, যার কারণে তার একটি সূক্ষ্ম যোগাযোগ রয়েছে ইতালির সিলিসিস সহ আন্ডারগ্রাউন্ডের বড় বড় কিছু গ্যাংস্টার মাফিয়াদের সাথে। এক্ষেত্রে সে এইসব দলের সাথে সরাসরি যুক্ত না রইলেও তাদের সাথে কেকের বেশ খাতির রয়েছে, যেখানে তাকে কম বেশি সকলেই ব্লাডওলফ হিসেবে চিনে থাকে। এছাড়া আন্ডারগ্রাউন্ডের ব্যতীত রেসিং ওয়ার্ল্ডেও তাকে ফেয়ারি কিং এর পাশাপাশি ব্লাডওলফ ডাকা হয়। আর তার এই সবগুলো প্রফেশনাল যেহেতু সেশন ভিত্তিক, অর্থাৎ সারা বছর এক লাগাতারে সবগুলো প্রফেশনের সাথে যুক্ত থাকা হয় না, সেক্ষেত্রে এক ব্যক্তি হিসেবে সব কিছু একা সামলাতে তার খুব একটা অসুবিধাও হয় না। এমনিতেও কেকে তার সুবিধা ব্যতীত কোনো কিছুর অন্যের জোরে কখনোই করে না। আর এভাবে ইতালির ব্লাড ওলফ হতে সে আজকে সাধারণ কেকে খোলসটা পাল্টে নিজস্ব সত্তায় আর এভাবে ইতালির ব্লাড ওলফ হতে সে আজকে সাধারণ কেকের খোলসটা পাল্টে নিজস্ব সত্তায় ফিরেছে। পরনে আজ কালো হুডি প্যান্ট, কাঁধ অবধি ছোঁয়া তার সিগনেচার ওলফ কাটে চুলগুলো আজ বড্ড অবিন্যস্ত, যা তাকে আরও রহস্যময় আর ভয়ঙ্কর করে তুলছে। কেকের দুই পাশে অত্যন্ত প্রহরীর মতো দাঁড়িয়ে আছে তার চার সঙ্গী, তালহা, সাদ, জায়ান আর ফারিস। প্রত্যেকের হাতে হকি স্টিক, রড থেকে শুরু করে কিছু ধারালো সব অস্ত্র। তাদের শীতল চাহনি আর পেশিবহুল শরীরের ভঙ্গি দেখে সিলিং থেকে ঝুলে থাকা চারজনের কলেজে যেন শুকিয়ে এলো। পাঞ্জাবি পরা সেই লোকটা ভীত গলায় অস্পষ্ট সুরে বলে উঠল, তোমরা? কে উত্তর দিল না, শুধু ঠোঁটের কোণে একটা ক্ষীণ তাচ্ছিল্য হাসি ফুটে উঠল। বিস্তৃত এলোমেলো চুলগুলো ঢেকে রাখা সেই হুডি টুপিটা পেছন দিকে ঠেলে দিল। ধীর পায়ে গিয়ে পাশে রাখা একটা কাঠের চেয়ারে পায়ের উপরে পা তুলে বসল। পকেট থেকে ট্রেজারের ব্ল্যাক সিগারেট বের করে ঠোঁটে চেপে ধরল। লাইটারের শিখা তামাক পুড়িয়ে একা গাল ধোয়া ছেড়ে দিল। কালো মেটালের লাইটারটা বাম হাতের আঙ্গুলের ডগায় নিয়ে খেলতে খেলতে শান্ত স্বরে আওড়ালো, জি চাচা যান। তার এই নির্ভব বিষাক্ত সম্বোধনে জায়ান আর সাদ কিঞ্চিত ফিচকে হাসল। অন্যদিকে সিলিং থেকে ঝুলানো আব্বাস মির্জা, আরশাদ মির্জা, আরিজ খন্দকার আর জাভিয়ান হায়দারের হাড়গোড় অবধি হিমশীতল শিহরণে সম্মিত হয়ে গেল। তারা কল্পনাও করতে পারেনি কয়েক ঘন্টা আগে রাজকীয় পরিবেশ থেকে তারা এই নরকূপে এসে পৌঁছাবে। অনুষ্ঠান শেষ করে যখন আব্বাস মির্জা আর আরশাদ মির্জা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছিল, তখন সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। জাভিয়ান হায়দারও একই গাড়িতে ছিলেন। রাতের ফাঁকা রাস্তায় গাড়ি ছুটছিল দ্রুত গতিতে। ড্রাইভারের আসনে ছদ্মবেশে থাকা জায়ান তখন অত্যন্ত সুকৌশলে গাড়ি এসি বন্ড দিয়ে এক বিশেষ ধরনের অবস্কারী গ্যাস ছেড়ে দেয়। রাস্তা যে মূল পথে ছেড়ে নির্জন গলি দিয়ে মোড় নিয়েছে তা বোঝার মতো মানসিক অবস্থা তারা তখন ছিল না। ড্যাশবোর্ডের নিচ থেকে দ্রুত মাস্ক পরে নির্দিষ্ট স্থানে গাড়ি থামিয়ে নেমে আসে জায়ান। আর ততক্ষণে গাড়ির পেছন সিটে থাকা তিনজন অর্ধচেতন হয়ে এলিয়ে পড়েছে। এবার লোক লাগিয়ে তাদের টেনে হিচড়ে আনা হয় এই পরিত্যক্ত গোডাউনে। কেকে তখন পৌঁছায়নি সেখানে। সেই সুযোগে সাদার জায়ান নিজেদের ক্ষোভ মেটাতে অর্ধচেতন অবস্থায় চারজনকে ইচ্ছামতো ধোলাই দিয়ে দেয়। কেকে যদিও তাদের এমন কোনো নির্দেশনা দেয়নি, তবু তারা নিজেদের সামলাতে পারেনি। কারণ তারা জানে কিছুক্ষণ পর কেকে যখন নিজের স্বরূপে ফিরবে, তখন এই চারজনের উপর যা হতে চলেছে তা সহ্য করার ক্ষমতা হয়তো তাদের নেই। গোডাউনের ভ্যাবসা গুমাটে বাতাসে এখন কেবল সিগারেটের ধোঁয়া আর আসন্ন মৃত্যুর আতঙ্কে অন্ধকারে খেলায় আভার বিরাজ করছে।
জাবিয়ান হয়তো শুরুতে কিছুটা আন্দাজ করেছিল, সেই কারণে সে বারবার জানতে চেয়েছিল অন্ধকারে মিশে থাকা আগন্তুক আদৌ কেকে কিনা। আর তার এই দীর্ঘ সন্দেহটাই যেন সত্যি হলো। একই সাথে বাকিদের চেয়ে তার মনে চাপা ভয়টা, শঙ্কাটা যেন অত্যন্ত বেশি। জাবিয়ান কাঁপা কাঁপা স্বর আওড়ালো, কেকে, এসবের মানে কি? কেন করছে এসব? কেকে কোনো জবাব দেয় না। ক্ষীণ হেসে কাঁধ বাঁকিয়ে কেবল তাদের দেখতে থাকে। কিন্তু আব্বাস মির্জা রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠে। সে চিৎকার করে ওঠে, এই ছেলে, পাগল হয়ে গেছো? মাথায় আসছে তোমার? তুমি কি করছো? এর পরিণতি কি হতে পারে? সময় থাকতে ছেড়ে দাও আমাদের। কেকে ক্ষীণ হাসে, ভাব গম্ভীর একই রেখে বলল, ছেড়ে দেওয়ার জন্য তো এত আয়োজন করিনি আঙ্কেল। সে আব্বাস মির্জার হতে নজর সরিয়ে পেছনের দিকে আরিস খন্দকারের দিকে ফিরে তাকালো। আরিস খন্দকার, কি বলছে ওরা? ছেড়ে দেব? কেকের এমন ব্যঙ্গাত্মক অভিব্যক্ততে আরিস আরেকটু ঘাবড়ালো। এটাই যেই সেই ব্যক্তি যাকে রাফসান আমিন আর শাহমির কাহসানের কেস ফাইলে সিআইডি অফিসার সাফওয়ান ফাওয়াদও সবার আগে উল্লেখ করেছিল। অনেক কষ্টে খোঁজ চালানোর পর গতরাতে তাদের দেশে বর্ডার এলাকা হতে ধরে আনা হয়েছে। এতদিন ছদ্মবেশে গা ঢাকা দিয়েছিল, দেশি জনসাধারণের মাঝে লুকিয়েছিল, আর পরিবার সহ বাকিদের কাছে সে ছিল মৃত। কিন্তু শেষ পর্যন্ত তার রক্ষা হয়নি। কেকের সিগারেটটা ফুরিয়ে আসতেই বাকি অংশটুকু নিচে ফেলে দিয়ে পায়ে পিষে ফেলল। তারপর আরেকটা সিগারেটে ধরিয়ে ঝুলন্ত সেই চারজনের উদ্দেশ্যে বলল, ঝুলে থাকতে কষ্ট হচ্ছে? তাহলে ছেড়ে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আসাদ মির্জা কাপাসারে আওড়ালো, কি কি শর্ত? চারজনের প্রত্যেকের অবস্থায় বেশ খারাপ হয়ে যাচ্ছে। কেউ ঠিকভাবে কথাটুকু বলতে পারছে না। হাড় মাংস যেন ছিঁড়ে পড়ার উপক্রম। এর মধ্যে কেকে নির্বিকার স্বরে বলে উঠল, তবে একটা গল্প শুনতে হবে। যে ঠিকঠাক মতো পুরো গল্পটা শোনাতে পারবে তাকে সবার আগে ছেড়ে দেব। হঠাৎ গল্পের প্রসঙ্গ এলেই জাভিয়ান বলে উঠল, কিসের গল্প? কোন গল্প? কেকে জাভিয়ানের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে কিছুক্ষণ পরখ করল। জাভিয়ানের ব্যাকুলতা শুরুতেই তির্যক হাসলেও পরক্ষণে চোখমুখ শক্ত করে দাঁতে দাঁত পিষে আওড়ালো, শাহমির কাহসান আর রাফা আমিনের গল্প। তাদের শেষটা কিভাবে হয়েছিল সেটা জানতে চাই। এই পর্যায়ে মোটামুটি সকলের চোখমুখে কিছুটা শুকিয়ে এলো। জাভিয়ান নিজেকে স্বাভাবিক রেখে বলল, তারা দুজনেই তো অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। ওহ রিয়েলি? জানা ছিল না। কেকে পুনরায় বিদ্রুপ পতঙ্গে হাসল। ঘাটা কিঞ্চিত কাত করে গুরুগম্ভীর স্বরে আবারও বলল, আর আরশিয়া মেহের, সে কিভাবে মারা গিয়েছিল? জাভিয়ান এই পর্যায়ে কিছুটা জোর গলায় বলে উঠল, মজা করছো তুমি? আরশিয়ান সুইসাইড করেছিল, এটা তুমি নিজেও জানো। কেকে কেকে দুদণ্ড স্থিত হয়ে রইল। তার চোখের মনি দুটো কুচকে ছোট হয়ে এলো। চোয়ালের হাড়গুলো শক্ত হয়ে প্রকট হয়ে উঠল। সে অদ্ভুত একে নিষ্পৃত স্বরে আবার প্রশ্ন করল, কেন সুইসাইড করেছিল? কারণ সে সে হ্যাঁ, কারণ? জাভিয়ান তোতলাতে শুরু করলো। তাই জিহ্বা যেন তালুর সাথে আটকে গেছে। বলার মতো কোনো শব্দ সে আর খুঁজে পেল না। জাভিয়ান থতমত খেয়ে যাওয়া দেখে আব্বাস মির্জা আর বাকি দুইজন চরমভাবে ঘাবড়ে গেলেন। তাদের কপালে এখন বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। কেকে আবারও সেই স্লান হাসি হাসল। সে আয়েস করে ঘাটটা চেয়ারের পেছনে শক্ত কাঠির সাথে ঠেকালো। ওপরে ঝুলে থাকা টিমটিমে আলোর দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে বলে উঠল, গল্পটা এবার আমি বলি। সে আর সময় নষ্ট করল না। নির্লিপ্ত ভঙ্গিতে সিগারেটের শেষ টান দিয়ে ধোঁয়াটা ধীরে ধীরে বাতাসে মিলিয়ে দিল। এবার এই বিভৎস নিস্তব্ধতা ভেঙে বহু বছর ধরে আড়ালে থাকা সেই অন্ধকারের অতীত ঢেকে ঢেকে আগুনের মতো পুরোটা ঘরটা একদম শুরু থেকে আলোকিত হয়ে উঠল তার এই কথাগুলোর মাধ্যমে। ফ্ল্যাশব্যাক। আজ থেকে ঠিক 12 বছর আগের কথা। শাহমির কায়সার আর রাফা আমিনের মধ্যে সাক্ষাৎ এতটাই গভীর ছিল যে জীবনের প্রতিটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা একে অপরের পরামর্শ ছাড়া নিতেন না। কিন্তু এই গভীর পরামর্শই যেন একসময় তাদের জীবনে কালো হয়ে দাঁড়ালো। শাহমির কায়সারের চাচাতো ভাই হয়েও জাভিয়ান হায়দার কোনোদিন সেই গুরুত্ব পায়নি যা স্বামী দিতেন রাফা আমিনকে। জাভিয়ানকে সরিয়ে রাফা আমিন ব্যবসায়িক অংশীদার করার সিদ্ধান্তটি জাভিয়ানের মনে এক তীব্র ক্ষোভ ও প্রতিহিংসার জন্ম দেয়। এই আগুনে ঘি ঢালে তৎক্ষণাৎ প্রভাবশালী
রাজনৈতিক নেতা আব্বাস মির্জা। একবার এক ব্যবসায়িক প্রজেক্টে শারমিনের বিশেষ একটি প্রস্তাব দিয়েছিলেন আব্বাস মির্জা, যা শারমির তৎক্ষণাৎ নাকচ করে দেন। কারণ রাফা আমিনের দূরদর্শী চিন্তায় সেই প্রস্তাবটি ছিল ঝুঁকিপূর্ণ। ফলে শারমিনের পাশাপাশি রাফা আমিনের ওপর আব্বাস মির্জার এক চাপা আক্রোশ তৈরি হয়। এই ষড়যন্ত্রে বিত তৃতীয় মাথা হিসেবে যুক্ত হন কাহসান ইন্ডাস্ট্রির ফাইন্যান্সার কনসালটেন্ট আরিজ খন্দকার। রাফা আমিনের আগমনে নিজের গুরুত্ব ও প্রভাব কমতে দেখে সেও আড়ালে এক বিশেষ সুযোগের সন্ধানে ছিল। শেষ পর্যন্ত জাভেয়ান হায়দার, আব্বাস মির্জা এবং আরিজ খন্দকার এই তিন কুচক্রী এক বিন্দুতে মিলিত হয়। তাদের লক্ষ্য ছিল স্পষ্ট: শারমিন আর রাফা আমিনের চিরতরে সরিয়ে দিয়ে আমিন ও কায়সানদের বিপুল সম্পদ ভোগ করা। শারমিনের একমাত্র পুত্র কাশফি কায়সানের ওরফে কেকে তখন 2-4টা মেয়ের সঙ্গে উগ্র বেপরোয়া ব্যক্তিত্ব আর মারাত্মক নেশাদ্রব্য মিলিত চরম উচ্ছৃঙ্খল জীবনে মত্ত। তাই তাকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। ভেবেই বসল এই ছেলেকে দিয়ে ভবিষ্যতে কোনো ঝামেলা হওয়ার সুযোগ নেই। এদিকে আব্বাস মির্জার ছোট ভাই আরশাদ মির্জাও নেপথ্য থেকে তাদের পূর্ণ সহযোগিতা দিয়ে যাচ্ছিল এবং শেষ অবধি সেই অভিশপ্ত দিনটি আগমন হলো। রাফা আমিন একমাত্র কন্যা সুইন 7ম জন্মদিন। মেয়ের জন্মদিনের অংশ নিতে রাফায় ও শারমিন নির্ধারিত সময় 2 দিন আগে বিদেশ থেকে ফেরার সিদ্ধান্ত নেন। যেদিন রাতে সুইন তার বাবার প্রিয় মুখটা দেখার অপেক্ষায় মায়ের সাথে নিজের ছোট্ট বাড়িতে প্রহর গুনছিল, কিন্তু তাদের সে অপেক্ষা আর শেষ হয় না। এদিকে বাড়ি হতে যে গাড়িটা শাহমির আর রাফা আমিনের নিয়ে এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল, সেই গাড়ির সিস্টেমেন্ট আরিজ খন্দকার পরিকল্পনা মাতেত নিজের লোকে দিয়ে সূক্ষ্ম কারচুপি করে দেন। তার নিজস্ব বিশ্বস্ত এক মেকানিক দিয়ে অত্যন্ত নিপুণভাবে শারমির কায়সানের ব্যক্তিগত গাড়ির ব্রেক ফিল্ড লাইনের একটি সূক্ষ্ম ছিদ্র এবং ইঞ্জিনের কুলিং সিস্টেমে এমন একটা গোলযোগ পাকিয়ে রাখা হয়েছিল যা গাড়ি চালার কিছুক্ষণ পর সক্রিয় হয়ে ওঠে। তাদের পরিকল্পনা ছিল এয়ারপোর্ট থেকে ফেরার পথে হাইওয়ে যখন গাড়ি পূর্ণগতিতে থাকবে তখন যেন ব্রেক অকেজ হয়ে পড়ে। যদিও গাড়ির সাথে পাঠানো ড্রাইভার এসব বিষয় কিছুই জানত না। সেদিন রাতে শারমির কায়সান ও রাফা আমিন যখন টার্মিনাল থেকে বের হলেন তখন তাদের চোখে ছিল দীর্ঘ সফর শেষে ঘরে ফেরার প্রশান্তি। ড্রাইভার গাড়ি দিয়ে অপেক্ষা করছিল তাদের জন্য। শারমির হুট করে এক অদ্ভুত খেয়ালে ড্রাইভারে ছুটি দিয়ে দিলেন। হয়তো প্রিয় বন্ধুর সাথে একান্ত কিছু ব্যবসায়িক আলাপ বা পারিবারিক গল্প করতে করতে ফিরতে চেয়েছিলেন। ড্রাইভারটি জানত না শারমিরের এই আশঙ্কিক সিদ্ধান্তে তাকে নিশ্চিন্ত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিল। শারমির নিজে স্টিয়ারিং ধরলেন আর পাশে বসালেন রাফা আমিন। শহর ছাড়িয়ে গাড়ি যখন নির্জন হাইওয়ে পড়ল তখন বিপত্তি শুরু। ইঞ্জিন থেকে এক ধরনের অস্বাভাবিক আওয়াজ ভেসে আসছিল, যা শারমির প্রথম গুরুত্ব দেয়নি, কিন্তু কিছু দূর যাওয়ার পর তিনি লক্ষ্য করলেন ব্রেক প্যাডেলে অস্বাভাবিক রকমের শিথিল হয়ে গেছে। বারবার পাম্প করলেও গাড়ি গতি নিয়ন্ত্রণ আনা যাচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে তারা এক দুর্গম পাহাড়ি ঢালার খাদের পাশের রাস্তা অতিক্রম করছিল। রাতে নিস্তব্ধতা চিরে হঠাৎ সামনে থেকে ধেয়ে আসে এক দানবীয় ট্রাক। সেই ট্রাকটির আগমন ছিল সেই কুখ্যাত পরিকল্পনার অংশ। শারমির মরিয়া হয়ে গাড়িটি বামে কাটানোর চেষ্টা করে, কিন্তু ব্রেক পুরোপুরি অকেজ হয়ে যায় এবং ইঞ্জিনের যান্ত্রিক বিকল্পতা স্টিয়ারিং যেন পাথরের মতো ভারী হয়ে যায়। এদিকে ধেয়ে আসা ট্রাকের তীব্র হেডলাইটের আলো আর অন্যদিকে গভীর খাদ, মাঝখানে অসহায় 2 বন্ধু। ট্রাকটি প্রচণ্ড শক্তিতে তাদের গাড়িটার সামনের অংশে আঘাত আনে এবং সেই ধাক্কায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে শূন্যে ভেসে এক ঝটকায় গভীর খাদে আছড়ে পড়ে। মুহূর্তে সব নিস্তব্ধ হয়ে যায়। সেই ঘুটঘুটে অন্ধকার খাদের নিচে পড়ে থাকা দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটি থেকে তখন কেবল আগুনের ধোঁয়া বয়ে বের হতে শুরু করে। আরিজ খন্দকার সেই সূক্ষ্ম কলাকচুরি আর আব্বাস মির্জার পাঠানো সেই ঘাতক ট্রাক মিলে ঘটনাটি এক সাধারণ সড়ক দুর্ঘটনা হিসেবে অতীতের পাতায় চুকিয়ে দেয়। আর এই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় 2টি সাজানো সংসার আর এক নিষ্পাপ শিশুর শৈশব। এদিকে সেই অভিশপ্ত রাতে সুইনদের বাড়িতে তখন উৎসবের আমেজ। বাসার ঘরের জন্মদিনে কেক আর সুগন্ধি মোমবাতির ভিড়ে সুইন বাবার দরজার দিকে তাকাচ্ছিল। এই বুঝি তার বাবা আর শারমির আঙ্কেল ফিরে আসবেন।
কিন্তু হুট করে মাঝখানে যখন খবর এলো তার বাবা আর নেই, মৃত্যুর এই খবর সুইন আর মেহেরকে জ্যান্ত মূর্তি বানিয়ে দিল। শোকের এমন তীব্রতাই ছিল যে কান্না শব্দটুকু যেন তাদের গলা দিয়ে বের হচ্ছিল না। তারা কেবল পাথরের মতো নিথর হয়ে বসে রইল। অন্যদিকে কাহাসান কুঞ্জিয়ে চিত্রটা ছিল ভিন্ন। চিরকাল নিমগ্ন আর উশৃঙ্খল মত্ত সে আমিরের পুত্র কাশফি কায়সার ওরফে কেকে তখন তার নিজের জগতেই বিভোর ছিল। কিন্তু বাবার অকাল মৃত্যুর সংবাদটি যখন তার কানে পৌঁছালো তখন সে পুরোপুরি স্তম্ভিত। এক মুহূর্তের জন্য তার সমস্ত দম্ভ, জেদার উগ্রতা স্তব্ধ হয়ে গেল। যে মানুষটি সে বিশেষ এক কারণে সারা জীবন অবজ্ঞতা করে এসেছিল, তার শূন্যতা যেন এতটা প্রলয়ঙ্কারী হতে পারে তা সে সেদিন প্রথম অনুভব করল। কিন্তু এই শোকের আড়ালে অত্যন্ত চারুলভাবে কাজ করে যাচ্ছিল ষড়যন্ত্রকারীরা। তদন্তের দায়িত্বে দেওয়া হয়েছিল পুলিশ কর্মকর্তা রাফি ধান্নাকে। সে ছিল জাভেন ও আব্বাস মির্জার কেনা গোলাম। ন্যায় বিচারের পরিবর্তে রাতে বেছে নিল জাভেন দেওয়া কালো টাকার পাহাড়। দিনের পর দিন লোক দেখানো ইনভেস্টিগেশন নাটক সাজিয়ে অবশেষে প্রভাবশালীদের নির্দেশে সে পুরো বিষয়টি একটি সাধারণ রোড অ্যাক্সিডেন্ট হিসেবে ফাইলবন্দি করে কেসটি বন্ধ করে দিল। বিচারের দাবি তখন ধামাচাপা পড়ে গেল ক্ষমতার দাপটে। দীর্ঘ 12 বছর পর যখন সময়ের ধুলো সব ঢাকা পড়ে যাওয়ার কথা, তখন কেকের বাল্যবন্ধু তথা সিআইডি অফিসার ফাওয়াদ ব্যক্তিটি উদ্যোগ ফাইলটি পুনরায় খোলার সিদ্ধান্ত নেয়। ধূর্ত অপরাধীর অনেক চিহ্ন মুছে ফেললেও প্রকৃতির বিচার ছিল ভিন্ন। ফাওয়াদ যখন রাফায় আমিনের পুরো মেডিকেল রিপোর্ট ও সংক্ষিপ্ত ফরেন্সিক নমুনা সহ সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে শুরু করলো, তখন বেরিয়ে এলো শিওরে ওঠার মৃত্যুর কিছু তথ্য, যার মধ্যে ছিল রাফা আমিনের শরীরে পাওয়া গেছে উচ্চমাত্রার স্নো পয়জন এর অস্তিত্ব। মূলত জাভেন আর আব্বাসের পথে কাটা ছিল এই তীক্ষ্ণ বুদ্ধিমত্তাপূর্ণ মানুষটি। তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা শুরু হয়েছিল অনেক আগেই। আরিস খন্দকার আব্বাস মির্জা কুমন্ত্রণা অনুযায়ী দীর্ঘদিন ধরে রাফা আমিনের খাবারে বা পানিতে নানান উপায় অল্প অল্প করে বিষ মেশানো হচ্ছিল, যে কারণে মৃত্যুর মাসখানেক আগে থেকে রাফা আমিনের প্রায় শরীরের অসুস্থতায় ভুগতেন। ষড়যন্ত্রকারী ভেবেছিল বিষের ক্রিয়ায় তার স্বাভাবিক মৃত্যু হবে এবং কেউ তাদের সন্দেহ করবে না, কিন্তু ক্ষমতার লোভ তাদের ধৈর্য হার মানিয়েছিল। বিষ ধীর গতিতে চেয়ে তাদের কাছে রক্তমাখা দ্রুত ফলাফল অনেক বেশি কাঙ্ক্ষিত হয়ে উঠেছিল। তাই সুইনের সেই বিশেষ দিনটিতেই তারা বেছে নিয়েছিল চূড়ান্ত আঘাত আনার জন্য। আজ 12 বছর পরেও সুইনের কাছে জন্মদিন মানেই এক বিষণ্ণ হাহাকার। যেখানে পৃথিবীর অন্য সব সন্তান তাদের জীবনে বিশেষ দিনটি আনন্দ আর উদযাপনে কাটায়, সেখানে সুইন সেই দিনটিকে নিজের ঘরে কোনো অন্ধকারে নিমজ্জিত থাকে। সে কারণে প্রতিবারের মতো এবার সে নিজের জন্মদিনের কথা ভুলে বসেছিল। কিন্তু কেকে তা হতে দেয়নি। 12 বছর আগে নিজ হাতে 7 বছরের ছোট্ট সুইনের প্রাণ নিতে যাওয়া কেকে আজ তার 19তম জন্মদিন সবথেকে সেরা উপহারটি দিতে চলেছে, যা হয়তো আজকে রাত গড়ানোর পূর্বেই পুরোপুরি প্রস্তুত হতে চলেছে কিছু মানুষের জীবনের বিনিময়ে।